গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব ১৯। তবে পার্থক্য কেবল একটাই, এর উচ্চতা এবং বিশালতা মানুষের তৈরি কোনো স্থাপনার তুলনায় অকল্পনীয় রকম বিশাল। গুহাটা সুবিশাল আকৃতির অনন্য বৈশিষ্ট্যের স্রেফ ক্ষুদ্র একটা অংশ। দৈত্যাকার সারি সারি স্তম্ভ যেন ঠেস দিয়ে রেখেছে ছাদটাকে। স্তম্ভগুলোর বরফের মতো শুভ্র স্ফটিকের মতো মনে হলেও ওগুলো আসলে মূলত বিশাল আকৃতির ল্যাটালাইট। এই অনন্য সাধারণ রূপ সৌন্দর্যের বর্ণনা দেওয়া আমার সামর্থ্যের বাইরে। কোনো কোনো পিলার গোড়ার দিকে চওড়ায় ২০ ফুটের কম হবে না, আর ছাদ পর্যন্ত ফুটে আছে সূক্ষ্ম আর মনোমুগ্ধকর নকশা। কোনোটা এখনো গাঠনিক পর্যায়ে আছে। স্যার হেনরির ভাষ্যমতে পাথরের মেঝেটা দেখতে অনেকটা গ্রিক মন্দিরের ভাঙা কলামের মতো, যেখানে অনেক উঁচুতে ছাদের অবস্থানের উপর ভিত্তি করে বরফের শলাকার মতো জিনিসগুলো আবছাভাবে চোখে পড়ে। এমনকি চলমান প্রক্রিয়ার আওয়াজটাও এখনো ভেসে আছে আমাদের কানে। এখনো পানির বিন্দু বহু উপরে বরফ শলাকা থেকে পড়ছে নিচের কলামে। কোনো কলামে এই পানির বিন্দু পড়ার গতি ২-৩ মিনিটে স্রেফ ১ ফোঁটার মতো। আর এই বিষয়টা অদ্ভুত এক কৌতূহলের জন্ম দিয়েছে মনে মনে। এ হারে পানির ফোঁটা পড়ে ৮০ ফুট উঁচু এবং ১০ ফিট চওড়া একটা পিলার তৈরি হতে কত বছর সময় লাগতে পারে। প্রক্রিয়াটা কতটা ধীর সেটা বোঝানোর জন্যই উপস্থাপনের চেষ্টা করলাম এই জটিল হিসেবটা। এই পিলারগুলোর একটার মমিতে দেখা কাজের মতো আনাড়ি হাতের কাজ করা একটা ভাস্কর্য খুঁজে পেলাম, যার মাথাটা অনেকটা মিশরীয় দেবতাদের মতো। নিঃসন্দেহে ধরে নেওয়া যায় আদিম কোনো শ্রমিকের হাতের কাজ। এই শিল্পকর্মটা করা হয়েছে স্বাভাবিক উচ্চতার মাঝে, যেখানে কোনো শ্রমিক, হোক সে ফিনিশ অথবা ব্রিটিশ, অবসর সময়টাই নিজেকে অমর করার সাধনায় লিপ্ত থেকেছে প্রাকৃতিক মাস্টারপিসের উপর ছবি আঁকার কাজে। মাটি থেকে প্রায় ৫ ফুট উঁচুতে, আর যে সময় আমরা এটা দেখছি ধারণা করছে তার প্রায় ৩,০০০ বছর আগে আঁকা হওয়ার কথা এই চিত্রটি। আর সেই নির্মাণ প্রক্রিয়াধীন কলামটার এখনকার উচ্চতা প্রায় ৮ ফুট। তার মানে প্রতি ফুট গঠনের সময় লেগেছে হাজার হাজার বছর, আর ১ ইঞ্চি গঠনে ১ শতাব্দীর কাছাকাছি সময়। এটা আমরা জানতাম কারণ আমরা দাঁড়িয়েছিলাম এই পিলারটার পাশে, শুনতে পেয়েছিলাম ১ ফোঁটা পানি পড়ার শব্দ। স্ট্যালাকটাইট মাঝে মাঝে অদ্ভুত আকৃতি ধারণ করে, বিশেষ করে পানির ফোঁটা যখন সর্বদা নির্দিষ্ট অবস্থানে না পড়ে। আর এভাবেই তৈরি হয়েছে বিশাল একটা কাঠামো। ওজন কমপক্ষে ১০০ টন, দেখতে অনেকটা পালপিটের বা চার্চের মঞ্চের মতো। চারপাশটা দেখতে অনেকটা ঝালর দিয়ে নকশা করার মতো, অন্যগুলো অদ্ভুত আকৃতির প্রাণীর মতো দেখতে। আর গুহার চারপাশে রয়েছে পাখার মতো আইভরির ছাপ, যেন ঝাপসা সার্সির উপর তুষার ছাওয়া পাতা পড়েছে। বিশাল করিডোরের পাশ বরাবর এখানে ওখানে অসংখ্য ছোট ছোট গুহা উন্মুক্ত হয়েছে। স্যার হেনরির ভাষ্যে এগুলো অনেকটা ক্যাথেড্রালের সংযুক্ত হওয়া চ্যাপেলের মতো। কিছু গুহা বড় হলেও প্রকৃতির বিচিত্র খেয়ালেই যেন ২-১টা গুহা একেবারেই ছোট। উদাহরণস্বরূপ বলা যায়, একটা খোপ ছিল খেলনা পুতুলের বাড়ির মতো ছোট। তারপরও এটা পানির ফোঁটা পড়ার কারণে পুরো জায়গাটার জন্য একটা মডেল হতে পারত। আর ঝুলন্ত স্ফটিকের শলাকাগুলো এই একই প্রক্রিয়ায় তৈরি করেছে শক্ত কলামগুলো। তবে জায়গাটা ভালো মতো পরীক্ষা করা সম্ভব হলো না আমাদের পক্ষে, কারণ এই স্ট্যালাকটাইটগুলোর প্রতি আদৌ কোনো আগ্রহ নেই কাগুলের। সে তার উপর নির্দেশিত দায়িত্ব পালনের ব্যাপারেই অধিক আগ্রহী। বিষয়টা ক্ষিপ্র করে তুলল আমাকে, কারণ আমি গুহায় আগত আলোটার উৎসস্থলের ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলাম। এটা আদৌ প্রকৃতির সৃষ্টি না মানুষের হাত আছে ওটার পেছনে। যেমনটা মনে হচ্ছে এটা কি প্রাচীনকালে কোনোভাবে ব্যবহার করা হতো। যাই হোক, ফিরতিপথে বিষয়টা পরীক্ষা করার আশা নিয়ে আপাতত ক্ষান্ত দিয়ে আমাদের রহস্যময় গাইডের পিছু নিলাম। গাইড হিসেবে
গাইড আমাদের নিয়ে সরাসরি হাজির হলো বিশাল আর নিস্তব্ধ গুহাটার শীর্ষ বরাবর। এখানে আরেকটা দরজার দেখা মিলল। প্রথমটার মতো খিলানযুক্ত না হলেও শেষ শীর্ষভাগটা বর্গাকৃতির, অনেকটা মিশরীয় মন্দিরের প্রবেশদ্বারের মতো। আপনারা মৃত্যুর উপত্যকায় প্রবেশের জন্য প্রস্তুত? জিজ্ঞেস করল গাগুল, স্পষ্টতই আমাদের ভয় দেখিয়ে অস্বস্তিতে ফেলার প্রয়াস তার। পথ দেখাও ম্যাকডাফ, গম্ভীর কণ্ঠে বললেন গুড। তবে ভাব দেখানোর চেষ্টা করছেন বিষয়টা মোটেও উৎকণ্ঠিত নন তিনি। যদি আমরা সবাই একই ভাব ধরেছি, ব্যতিক্রম কেবল ফুলাডা। নিরাপত্তার আশায় গুডের হাত আঁকড়ে ধরে আছেন লোকটা, মেয়েটা। বিষয়টা ভয়ঙ্কর হয়ে উঠছে। দরজা দিয়ে অন্ধকারে উকি দিয়ে দেখার চেষ্টা করে বললেন স্যার হেনরি, চলে আসুন কোয়ার্টারমেইন, মুরব্বীদের এ বুড়িকে অপেক্ষায় রাখবেন না। বিনীতভাবে একপাশে সরে গিয়ে আমাকে দলটা পরিচালনার ভার অর্পণ করলেন তিনি। যদি তার এই মহানুভবতাকে মনে মনে মোটেও আশীর্বাদ করতে পারলাম না। ঠকঠক করে লাঠি ঠুকে অগ্রসর হচ্ছে বুড়ি গাগুল। চলার উপরেই ভীতিকর ক্ষণক্ষণে হাসি দিচ্ছে, যেন অশুভ কিছু একটা ঘটার প্রত্যাশা করছে। ইতস্তত করছি আমি। চলে আসুন বুড়ো খোকা, বললেন গুড, নইলে আমরা আমাদের দক্ষ একজন গাইড থেকে বঞ্চিত হব। তার এই স্বনিবন্ধ অনুরোধ উপেক্ষা করতে না পেরে রাস্তা ধরে নামতে শুরু করলাম। ২০ কদমের মতো এগুতেই অন্ধকারাচ্ছন্ন একটা প্রকোষ্ঠে আবিষ্কার করলাম নিজেকে। 40 বাই 30 ফুট প্রকোষ্ঠতার, উচ্চতা 30 ফুট। নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে প্রাচীন মানুষেরা পাহাড় কেটে তৈরি করেছিল এই ফাঁকা জায়গাটা। তবে স্ট্যালাটাইট সমৃদ্ধ বিশাল গুহার মতো চমৎকৃতভাবে আলোকিত নয় জায়গাটা। আর প্রথম দেখাতেই যে জিনিসটা আমার নজর কাড়ল, কক্ষটার দৈর্ঘ্য বরাবর বিস্তৃত বিশাল এক পাথরের টেবিল। টেবিলটার এক প্রান্তে বিশাল আকৃতির সাদা একটা প্রতিকৃতি, আর এটার চারপাশ ঘিরে রেখেছে প্রমাণ সাইজের মূর্তি। খানিক পরেই বাদামি একটা বস্তু নজরে এলো। একটুক্ষণ যেতে অন্ধকারে সয়ে এলো চোখ। সেই সাথে চিনতে পারলাম জিনিসগুলোকে। ছিটকে পিছু হটলাম। আমি মোটেও ভীত প্রকৃতির মানুষ নই। কুসংস্কারের বিষয়াদি আমাকে মোটেও বিচলিত করে না। তবে সামনের ওই দৃশ্যটা আমাকে এতটাই বিচলিত করেছে যে স্যার হেনরি আমার কলার ধরে না আটকালে এতক্ষণে এক ছুটে পৌঁছে যেতাম সেই স্ট্যালাকটাইট গুহার ভেতরে। আর কিম্বালির সমস্ত হীরার লোভেও আমি আর এই কুঠুরিতে পুনরায় প্রবেশ করতে রাজি হতাম না। কিন্তু ব্রিটিশ নাইট আমাকে শক্ত করে ধরে রেখেছে। পালানোর কোনো মওকা নেই। খানিক পরে স্যার হেনরির চোখও সয়ে এলো অন্ধকার। আমাকে ঝট করে ছেড়ে দিলেন, আর সেই সাথে হাত দিয়ে মুছতে থাকলেন কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম। গুড়ের কথা বলাই বাহুল্য। হতবিহ্বল হয়ে বিড়বিড় করে শপথ করছেন, আর ফুলাটা তীব্র আতঙ্কে চিলচিৎকার ছেড়ে গলা জড়িয়ে ধরেছে গুড়ের। একমাত্র গাগলই নির্বিকার, গলা ছেড়ে ক্ষণক্ষণ করে হাসছে। সে এক ভয়ানক দৃশ্য। পাথরের টেবিলটার শেষ মাথায় বসে আছেন স্বয়ং যমরাজ। বিশাল আকৃতির মানব কঙ্কালের মতো অবয়ব, 15 ফুটেরও বেশি হবে উচ্চতা। মাথার উপর দিয়ে একটা বর্শা ধরে রেখেছে মৃত্যুর দেবতা, যেন ছুঁড়ে মারার জন্য তৈরি। এই অস্থিরসার হাত রাখা সামনের টেবিলের উপরে। দেখে মনে হচ্ছে আসন ছেড়ে ওঠার উপক্রম করছে। অন্যদিকে তার কাঠামোটা সামনের দিকে ঝুঁকে থাকায় ঘাড়ের কশেরুকা, পেলে চমকানো হাসির মতো খুলি আর অক্ষিকটর যেন আমাদের দিকে আগোয়ান। চোয়ালটা সামান্য খোলা, যেন আমাদের লক্ষ্য করে কিছু একটা বলতে যাচ্ছে। হায় খোদা! অবশেষে অস্পষ্ট স্বরে অস্ফুট উচ্চারণ করলাম, এটা কি হতে পারে? ওগুলোই কি? টেবিলের চারপাশে ঘিরে রাখা জমের সাঙ্গপাঙ্গনের দিকে ইশারা করে বললেন গুড। হায় জিনিস, এই জিনিসটা কি?
টেবিলের উপর বসা বাদামি প্রাণীটার দিকে আকর্ষণ করে বললেন স্যার হেনরি। হে হে, আবারও সেই ক্ষণক্ষণে হাসি কাগুলের। যারা মৃত্যু কুঠুরিতে প্রবেশ করে তাদের উপর অমঙ্গল চড়াও হয়। হে হে হে, হা হা হা। আসুন ইনকুব, রণাঙ্গনের সাহসী যোদ্ধা। আসুন দেখুন কাকে আপনি হত্যা করেছেন। বুড়ো ডাইনি তার কঙ্কালসার আঙ্গুলগুলো দিয়ে নাইটের কোট খামচে ধরল। তাকে টেনে নিয়ে গেল টেবিলটার কাছে। আমরাও অনুসরণ করলাম। থেমে গেল গাগুল। ইশারা করল টেবিলের পর বসানো বাদামি জিনিসটার দিকে। বস্তুটার দিকে তাকালো স্যার হেনরি। ঝটিতে এক কদম পেছালো। বিস্ময়ধ্বনি বেরুল গলা চিরে। আর বিস্মিত না হওয়ার কোনো কারণই নেই। স্যার হেনরির কুঠারের আঘাতে ধর থেকে বিচ্ছিন্ন হওয়া টোয়ালার মুন্ডুটা কদজ ভঙ্গিতে রাখা আছে ওখানে। রাখা আছে নগ্ন ধরটার কোলের ওপর। ঘাড়ের মাংস ইঞ্চিখানেক কুঁচকে যাওয়ায় ঠেলে বেরিয়েছে মেরুদণ্ডের হাড়। স্ফটিকের মতো পাতলা একটা আবরণ পড়েছে মৃতদেহটার উপর, যা মরাটাকে আরো ভয়ঙ্কর করেছে। বিষয়টা ঠিক সেই মুহূর্তে বোধগম্য না হলেও ছাদের উপর থেকে নিয়মিত বিরতিতে পড়া পানির একটা ফোঁটার আওয়াজে হঠাৎ আলোর ঝলকানির মতো পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে লাশটার ঘাড়ে, পুরো অবয়বটাকে ভিজিয়ে দিচ্ছে। তারপর গড়িয়ে পড়া পানি নিঃশেষিত হচ্ছে টেবিলের একটা ছোট্ট ছিদ্র দিয়ে। টোয়ালার দেহকে স্ট্যালাকটাইটে রূপান্তর করা হচ্ছে। পাথরের ব্রেঞ্চ ঘিরে বসে থাকা ভয়ঙ্কর অবয়বগুলো ঠিক সেই সাক্ষ্যই দিচ্ছে। নিশ্চিতভাবে এগুলোই মানবদেহ, বরং বলা ভালো একসময় মানবদেহ ছিল, এখন পরিণত হয়েছে স্ট্যালাকটাইটে। আর এভাবেই শরণাতীত কাল থেকে কুকুয়ানারা তাদের রাজকীয় মৃতদেহকে সংরক্ষণ করে আসছে, প্রস্তরভূত করে। পুরো প্রক্রিয়াটা কি? পানির ধারার নিচে বসানো ছাড়াও আরো কোনো কৌশল আছে কিনা সেটা কখনোই জানতে পারিনি। শুধু জানি তারা সেখানে বসে আছে, সিলিকার আবরণে আবৃত হয়ে সংরক্ষিত আছে অনন্তকালের জন্য। বরফের মতো স্ফটিকের কাফনে জড়ানো এই প্রস্তরীভূত বিদেহী রাতজন বর্গকে একসাথে দেখতে পাওয়া বিস্ময়কর এক অভিজ্ঞতা। যদিও ওগুলোর বৈশিষ্ট্য দেখে সামান্য কিছুটা ধারণা করা যাচ্ছে, মোট ২৭টা দেহ, আর সর্বশেষটা হচ্ছে ইগনোসির পিতার। এই আতিথ্যহীন পরিবেশে টেবিলটাকে ঘিরে বসে আছে ২৭ জন মেহমান, আর তাদের মেজবানের ভূমিকায় রয়েছে স্বয়ং যমরাজ। বিষয়টার আবহ কল্পনাও যেন সুদূরও পরাহত। লাশের সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে প্রক্রিয়াটা অত্যন্ত প্রাচীন। যদি ধরেও নেওয়া হয় একজন রাজা গড়ে ১৫ বছর রাজত্ব করেছিল, আর প্রত্যেকে এখানে সংরক্ষণের জন্য রাখা হয়েছে, যদিও সবাইকে সংরক্ষণের ব্যাপারটা একটু অতিরঞ্জিত হয়ে যায়। কারণ অনেকেই হয়তো দূরের কোনো যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে, যাদের লাশ নিয়ে আসা সম্ভব হয়নি। তারপরও ৪.৫ শতাব্দীর পেছনে একটা তারিখ ধরে নিন মনে মনে। তবে টেবিলের কেন্দ্রীয় আসনে বসা যমরাজের মূর্তি তার চেয়েও অনেক প্রাচীন। আর আমার অনুমানে যদি মারাত্মক ভুল না হয়, তবে এই যমরাজ আর বাইরের সেই মৌন স্তব্ধত্রয়ী একই শিল্পের হাতে সৃষ্টি। যমের পুরো অবয়বটা একটা একক স্ট্যালাকটাইট খুদে তৈরি করা হয়েছে। আর শিল্পকর্মটা দেখেই বোঝা যাচ্ছে অনন্য দক্ষতার অভিজ্ঞতার মিশেল ফুটে আছে শিল্পীর প্রতিটা শ্রেণীর খায়। অ্যানাটমির ব্যাপারে সমজদার লোক ক্যাপ্টেন গুড জানালেন তার যদ্দূর বিবেচনা এই যমের কঙ্কালের গঠন সবচেয়ে ক্ষুদ্র হাড় পর্যন্ত একেবারে নিখুঁত অ্যানাটমি মেনে তৈরি করা হয়েছে। আমার ধারণা এই ভয় জাগানিয়া বস্তুটা হয়তো প্রাচীন কোনো ভাস্কর্যের কল্পনার চরম বহিঃপ্রকাশ ছিল, আর তারই ফলশ্রুতিতে কুকুয়ানারা যেন তাদের রাজন্যবর্গের দেহ সংরক্ষণ করে চলছে সেই যমরাজের মেজবানিতে। নাকি এটি স্থাপন করা হয়েছিল লুণ্ঠনকারীদের হাত থেকে ট্রেজার চেম্বারটাকে সুরক্ষিত করার জন্য? উত্তরটা জানা নেই আমার। এই উপসংহারের ভার পাঠকদেরও নিজস্ব কল্পনার উপরেই ছেড়ে দিলাম।
সে যাই হোক, এটা ছিল মৃত্যুকুঠুরির সার্বিক পরিবেশ। স্ফটিক স্বচ্ছ যমরাজ আর তার শিকার ধবল মৃতরা। আমরা যখন ভয় তাড়ানোর পাশাপাশি এই ভয়ানক জায়গাটা পরীক্ষা করে দেখছি, গাগুল তখন সম্পূর্ণ ভিন্ন এক কাজে ব্যস্ত রেখেছে নিজেকে। আমাদের ব্যস্ততার সুযোগে যে করেই হোক, যে কোনোভাবেই হোক, বিশাল টেবিলটার ওপর ঝুঁকে পড়েছে বুড়ি। পৌঁছে গেছে তোয়ালার কাছে, যেখানে তার বিদেহী বন্ধু পানির ফোঁটায় অবগাহন করছে। বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করলেন গুড। জানালেন কোনো ধরনের অশুভ আচার হয়তো পালন করতে পারে ডাইনিটা। এবার বিদঘুটে ভঙ্গিতে নেমে এলো বুড়ি ডাইনি। থেমে থেমে বারবার একই মন্তব্য করে চলেছে, যার অর্থ বোধগম্য হয়নি আমার। একটাই স্টেলাটাইটে পরিণত হওয়া মৃতদেহকে ঠিক যেভাবে আমরা অভিবাদন জানাই পুরনো পরিচিতদের, যুগপৎ রহস্যময় আর ভীতিকর এই পর্বটা শেষ হতেই টেবিলের নিচের যমরাজের ঠিক পায়ের কাছুবু হয়ে প্রার্থনা করতে লাগল ডাইনি বুড়ি। মানবজাতির শত্রু এই যমের কাছে এই ডাইনি বুড়িটা আকুল মিনিতে যে মোটেও শুভ কিছু হতে পারে না, তা তো বলাই বাহুল্য। বাধ্য হয়ে আমাদের হস্তক্ষেপ করতে হলো বিষয়টা। শোনো গাগুল, মৃদুকণ্ঠে বললাম, কারণ পরিবেশটা এমন, আপনা আপনি কণ্ঠস্বর খাদে নেমে আসে। আমাদের রত্নভাণ্ডারের পথ দেখাও। ঝট করে কদাকার প্রাচীন শরীরটা বেরিয়ে এলো যমরাজের সান্নিধ্য থেকে। মাননীয় প্রভু, আপনাদের ভয় লাগছে না? বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলল বুড়ি। পথ দেখাও। বেশ প্রভু আমার, বলল সে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘুরপথে এগুলো যমরাজের পেছন দিকে। এই সেই ধনভাণ্ডারের প্রকোষ্ঠ। প্রদীপটা চালিয়ে নিন প্রভুরা আমার, তারপর ভেতরে প্রবেশ করুন। কথা বলার সাথে সাথে তেল ভর্তি একটা পাত্র মেঝেতে নামিয়ে রাখল গাগুল। হেলান দিল গুহার দেওয়ালে। পকেট হাতড়ে দেশলাই বের করলাম, আর অল্প কয়েকটা কাঠি আছে বাক্সের ভেতর। প্রদীপ জ্বালিয়ে খুঁজতে লাগলাম প্রবেশদ্বার, তবে নিরেট পাথরে দেওয়াল ছাড়া কিছুই পড়ল না চোখে। আমার দিকে তাকিয়ে বিটকেল হাসি দিল ডাইনি বুড়ি। পথটা ওখানেই প্রভুরা আমার। আমাদের সাথে একদম তামাশা করবে না, কঠিন স্বরে বললাম। আমি মোটেও তামাশা করছি না প্রভু আমার, খেয়াল করুন। একটা পাথরের দিকে ইশারা করে বলল বুড়ি। গাগুলের কথা মতো প্রদীপ তুলে তাকিয়ে আছি সামনে। ধীরে ধীরে পাথরের একটা খণ্ড উঠে যাচ্ছে উপরে। নিশ্চয়ই কোনো কুঠুরি আছে ওখানে, পাথর খণ্ডকে ধরে রাখার মতো। পাথরের স্ল্যাবের আরেকটা প্রমাণ সাইজের দরজার মতো, 10 ফুট বাই 5 ফুট, ওজন কমপক্ষে 20-30 টন। তারপর স্পষ্টতই মনে হচ্ছে আধুনিক বাড়িঘরের জানালা খোলার মতো সাধারণ ভারসাম্য নীতির আলোকেই যেন কাজ করেছে এই পাথরের দরজা। যদিও সে যান্ত্রিক কৌশলটা কেউই দেখতে পাইনি আমরা। অত্যন্ত সুকৌশলে বিষয়টা আমাদের কাছ থেকে আড়াল করেছে গাগুল। তবে আমার সন্দেহ, এটা সাধারণ লিভারের মতো কোনো জিনিস হবে। গুপ্ত কোনো জায়গায় থাকা লিভারটাকে হালকা চাপ দিলেই সক্রিয় হয়ে যায়। ধীরে ধীরে উপরে উঠছে ভারী পাথরটা। একসময় হারিয়ে গেল দৃষ্টির আড়ালে, আর একটা গহ্বর উন্মুক্ত হলো আমাদের সামনে। সলোমনের গুপ্তধন দেখার ব্যাপারে এতটাই উত্তেজিত হয়ে আছি যে অবশেষে সে ধনভাণ্ডারের উন্মুক্ত দরজার সামনে দাঁড়িয়ে শিউরে উঠল শরীর। টিরটির করে রীতিমতো কাঁপছে শরীর। মনে মনে ভাবছে, এটা কি শেষ পর্যন্ত একটা প্রহসনে পরিণত হবে, নাকি ডক্টর সিলভেস্টার কথা প্রমাণিত হবে, নাকি আদৌ গচ্ছিত আছে বিপুল ধনরাজি, যা এই বিশ্বের সবচাইতে সম্পদশালী মানুষে পরিণত করবে আমাদের। আর মাত্র 2-1 মিনিট, তারপরে জানতে পারবো সত্যটা। ভেতরে প্রবেশ করুন নক্ষত্রের সাদা মানুষেরা, দরজার দিকে অগ্রসর হয়ে বলল গাগুল। তবে তার আগে আপনাদের দাসী এ বৃদ্ধা গাগুলের কথাগুলো শুনুন। যে উজ্জ্বল পাথরগুলো আপনারা দেখতে পাবেন, তা এসেছে ওই পীঠ থেকে, যার উপর বসে আছে মৌনী স্তব্ধ ত্রয়ী।
আর পাথরগুলো জমা করে হয়েছে এখানে। যদিও আমার জানা নেই কারা করেছে কাজটা, তবে যারা এই জিনিসগুলো জমা করে রাখুক, এখানে প্রবেশের পর খুব তাড়াহুড়া করে এই জিনিসগুলো রেখে জায়গাটা পরিত্যাগ করেছে তারা। সেই থেকে প্রজন্মে কিংবদন্তিতে পরিণত হলো এই গুপ্তধনের খবর। তবে কেউই জানে না কোথায় রয়েছে সেই রত্নভাণ্ডার, কিন্তু গুপ্ত দরজার বিষয়। কিন্তু একবার সাদা মানুষ পাহাড় পেরিয়ে হাজির হলো এখানে। হতে পারে সেও হাজির হয়েছিল কোনো নক্ষত্রের রাজ্য থেকে এবং সদর অভ্যর্থনা পেয়েছিল তখনকার রাজার কাছ থেকে, যে রাজা এখন বসে আছে এখান থেকে খানিক দূরে। যমরাজের টেবিলের ওপর পঞ্চম লোকটার দিকে ইশারা করল গাগল। আর তখনই ঘটনাটা ঘটেছিল। সেই লোকের সাথে রাজ্যের এক নারী হাজির হয়েছিল স্থানে। তখনই ঘটনাক্রমে এই গোপন দরজার বিষয়টা জেনেছিল সেই নারী। 1000 বছর খুঁজলেও যার হদিস আপনারা পাবেন না। সেই নারীকে নিয়ে ধন ভাণ্ডারে প্রবেশ করলো সেই ভিনদেশী। দেখতে পেল সেই উজ্জ্বল পাথরগুলো। একটা ছোট ছাগলের চামড়ার ব্যাগ পূর্ণ করলো উজ্জ্বল পাথর দিয়ে। যে চামড়ার ব্যাগটা সেই নারী খাবার বহন করার জন্য এনেছিল। আর চেম্বার ছেড়ে বেরোনোর সময় আরেকটা পাথর, সবচেয়ে বড় পাথরটা নিজের কাছে রেখেছিল সেই পরদেশী। দম নেওয়ার জন্য থামলো গাগল। তারপর জিজ্ঞেস করলাম আমি। চরম কৌতূহলে শ্বাস নিতেও যেন ভুলে গেছি। কি হলো ডক্টর সিলভেস্টার? আমার নামে, আমার মুখের নামটা শুনে হতভম্ব হয়ে গেছে জরাজীর্ণ বুড়ি। আপনি কিভাবে তার নাম জানেন? তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো বুড়ি। তারপর কোনো জবাবের অপেক্ষা না করেই আবার খেই ধরল কথার। কেউই জানে না আসলে কি ঘটেছিল। হতে পারে লোকটা ভয় পেয়েছিল, কারণ ছাক চর্মের ব্যাগটা ফেলে রেখে কেবল হাতের পাথরটা নিয়েই পালিয়ে এসেছিল সে। আর রাজা নিয়েছিলেন সেই পাথরটা, যে পাথরটা মাকুমঞ্জন খুলে নিয়েছিলেন তোয়ালার কপাল থেকে। সেই ঘটনার পর থেকে আর কেউ প্রবেশ করেনি এই রত্নভাণ্ডারে। অন্ধকার কুঠুরিটার দিকে চকিতে একবার দৃষ্টি নিক্ষেপ করে বললাম আমি। না প্রভু আমার, এই গোপনীয়তাটা শুধু রাজারা জানতে পারেন। প্রত্যেক রাজাই এটা খুলে দেখেন, কিন্তু ভিতরে প্রবেশ করেন না। বলা হয়ে থাকে, যারা এর ভেতর প্রবেশ করবে 1 চান্দ্র মাসের মধ্যেই তারা মৃত্যুর মুখে পতিত হবে। এমনকি এক পরদেশী সাদা মানুষও উপরের ওই পাহাড়ি গুহায় মারা গিয়েছিল, যেখানে আপনি তাকে দেখেছেন মাকুনজান। আহ, আহ, আহ। আমার কথা একদম সত্যি। নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় হলো আমার। বলতে দ্বিধা নেই, শীতল এক অস্বস্তিকর অনুভূতি ঘিরে ধরেছে আমাকে। ডাইনি বুড়ি কিভাবে জানলো দূর পাহাড়ের ঘটনাটা? প্রবেশ করুন প্রভু আমার। যদি আমার কথা সত্য হয়, তবে সেই ছাক চর্মের ব্যাগটা এখনো পড়ে আছে মেঝেতে। আর অনুভবের প্রবেশকারীদের মৃত্যুর বিষয়টা যদি সত্য হয়ে থাকে, তবে সেটা টের পাবেন পরবর্তীতে। হা হা হা। প্রবেশদ্বার দিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে অগ্রসর হলো বুড়ি। তবে স্বীকার করতে লজ্জা নেই, আবারও ইতস্তত করছি ওই ডাইনি বুড়িকে অনুসরণ করতে। ও একটা পুরোপুরি থাপ্পাবাজ। নিজেকে সাহস জোগাতেই যেন বললেন, গুড। এই আমি এগোচ্ছি। আমি কোনো ডাইনি বুড়ির কথায় মোটেও ভয় পাই না। বুটকে অনুসরণ করলো ফুলাটা। যদি স্পষ্টতই বোঝা যাচ্ছে কাজটা করতে মোটেও পছন্দ করছে না মেয়েটা। উদাহরণ সৃষ্টি করতেই যেন গাগুলের পিছু নিলেন গুড। আর আমরাও অনুসরণ করলাম তাকে। প্যাসেজ ধরে কয়েক গজ এগিয়েই থমকে দাঁড়ালো গাগুল। পাহাড় কেটে তৈরি করা হয়েছে সরু একটা পথ। আর ওই সরু পথের সামনেই দাঁড়িয়ে এই আমাদের জন্য অপেক্ষা করছে ডাইনি বুড়ি। দেখুন প্রভুরা আমার, নিজের সামনে প্রদীপের আলোটা উঁচু করে ধরে বলল বুড়ি।
যারা গুপ্তধন এখানে জমা রেখেছে তারা তাড়াহুড়ো করে পালিয়ে গিয়েছিল, আর এই দরজার গোপনীয়তা রক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার কথা ভাবলেও তা বাস্তবায়ন করার সময় ছিল না তাদের। চৌকো পাথরের একটা বিশাল ব্লকের দিকে ইশারা করে বলল গাবুল। দুপ্রস্থ ব্লক বসানো হয়েছে একদম প্যাসেজের মুখ বরাবর। বোঝাই যাচ্ছে দেওয়াল দিয়ে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য ছিল নির্মাতাদের। প্যাসেজের পাশে একই রকম ব্লক জড়ো করে রাখা হয়েছে ব্যবহার করার জন্য। সবচেয়ে কৌতূহল জাগানিয়া বিষয়টা হলো চুন সুরকির একটা মিশ্রণ আর রাজমিস্ত্রিদের ব্যবহৃত কয়েকটা কর্নিকও পড়ে আছে আশেপাশে। জিনিসগুলো যদ্দূর পরীক্ষা করতে পারলাম তাতে মনে হলো হালামলের শ্রমিকেরাও এই একই ধরনের জিনিস ব্যবহার করে স্থাপনা নির্মাণে। ফোলাটার কথায় আসা যাক। শুরু থেকে মেয়েটা ভয় আর আতঙ্কে সিটিয়ে আছে, জানালো দুর্বল বোধ করছে, আর এগোনোর শক্তি নেই। যেখানে আছে সেখানেই অপেক্ষা করবে। অসমাপ্ত দেওয়ালের ওপর বসানো হলো মেয়েটাকে। খাবারের ঝুড়িটা রাখা হলো মেয়েটার পাশে। সুস্থতা ফিরে পাওয়ার পর পাওয়ার জন্য ওখানেই ছেড়ে এলাম ওকে। পথ ধরে আরো 15 কদমের মতো এগুতেই আচমকা হাজির হলাম সযত্নে রং করা একটা কাঠের দরজার সামনে। হাট করে খুলে রাখা হয়েছে দরজাটা। শেষ যে লোকটা সেখানে ছিল সে হয়তো পানি পায়নি, নয়তো ভুলে গিয়েছিল দরজাটা বন্ধ করতে। দোরগোড়ায় পড়ে আছে ছাদ-চরমের একটা ব্যাগ। দেখে মনে হলো নুড়ি পাথরে ভর্তি। সাদা মানুষেরা, ব্যঙ্গ করে হাসল কাকল। তোমাদের আমি কি বলেছিলাম? বলেছিলাম না সেই সাদা মানুষটা চটিতে পালিয়ে এসেছিল? সেই মেয়ে লোকটার ব্যাগ ফেলে তাকিয়ে দেখো। ঝুঁকে ব্যাগটা তুলে নিলেন গোল। ব্যাগটা বেশ ভারী, সেই সাথে পাথরে ঠোকাঠুকির একটা শব্দ হচ্ছে। হায় খোদা, আমার ধারণা এটা পুরোটা হিরে দিয়ে ভর্তি, ফিসফিস করে বললেন বিস্মিত গুড। একটা ছাদ-চর্মের ব্যাগ ভর্তি হীরা যে কাউকে হতবিহ্বল করে দেওয়ার জন্য যথেষ্ট। এগিয়ে যান, অধৈর্য কণ্ঠে বললেন স্যার হেনরি। এই বুড়ি, লণ্ঠনটা আমাকে দাও। গাগুলের কাছ থেকে লণ্ঠনটা নিয়ে গোবরাট পেরোলেন ব্রিটিশ নাইট। লণ্ঠনটা তুলে ধরেছেন নিজের মাথার উপরে। আমরাও তাকে অনুসরণ করে অগ্রসর হলাম। ক্ষণিকের জন্য বিস্মিত হলাম ব্যাগটার কথা। নিজেদের আবিষ্কার করলাম সলোমনের ধনভাণ্ডারের কুঠিতে। প্রদীপের স্নানালয় প্রথমে যা উন্মোচিত হলো তা হলো পাহাড় কেটে তৈরি করা হয়েছে আপাতদৃষ্টিতে মনে হওয়া বড়জোর 10 বর্গফুট আয়তনের এই কুঠুরিটা। তারপরেই চোখে পড়ল কুঠুরিতে জমা করা জিনিসগুলো। প্রায় ছাদ পর্যন্ত থরে থরে সাজানো রয়েছে আইভরি অপূর্ব সংগ্রহ। কতগুলো হাতির দাঁত আছে সেটা অনুমান করতে ব্যর্থ হলাম, কারণ এটা পিছন দিকে কতদূর গেছে সেটা দেখতে পাচ্ছিলাম না। তবে প্রথম দর্শনে মনে হলো কমপক্ষে 400-500 আইভরি তো হবেই, যা একজন মানুষকে সারা জীবনের জন্য সম্পদশালী করার জন্য যথেষ্ট। সম্ভবত মনে মনে কল্পনা করলাম এখান থেকে হয়তো কিং সলোমন তার হাতির দাঁতের মহিমান্বিত সিংহাসন তৈরির কাঁচামাল সংগ্রহ করেছিলেন, সারা দুনিয়াতে যার কোনো জুড়ি ছিল না। কুঠিরের আরেক পাশে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা আছে মার্টিন হেনরি রাইফেলের গুলি করে রাখার বাক্সের মতো কাঠের বাক্স, যদিও গুলির কার্টনের চেয়ে ঢের বড় আর লাল রং করা। হিরে আছে ওগুলোতে, চিৎকার করে বললাম আমি। আলোটা এদিকে ধরুন। কথা মতো কাজ করলেন স্যার হেনরি। সবচেয়ে উঁচু বাক্স বরাবর তুলে ধরলেন লণ্ঠনটা। কালের করার ঘাসে শুষ্ক পরিবেশ হওয়ার পরও জীর্ণ হয়ে গেছে ঢাকনি, মনে হচ্ছে ভেঙে ফেলা হয়েছিল। যদ্দূর ধারণা করেছি কাজটা করেছিলেন সম্ভবত ডক্টর সিলভেস্টার। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স, পর্ব 19।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।